আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের অভিযানের পর এমন ভয়াবহ দিন দখলদারদের জন্য আর আসেনি। গাজায় টানেলে ঢুকিয়ে সেনাদের এক এক করে নির্মূল করেছেন হামাসের যোদ্ধারা। অনেককে বন্দীও করেছেন। দখলদারদের এই বিপর্যয়ের দিনে ইসরায়েলের মাটিতে মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। অসহায়ত্বের মুখে বন্দি বিনিময় আলোচনা শুরুর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস বলেছে আর আলোচনার প্রয়োজন নেই। আল মায়াদিনের খবরে বলা হয়, শনিবার গাজা যুদ্ধের ২৩২তম দিনে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দখলদার বাহিনী। এদিন উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি দুর্দান্ত অভিযান পরিচালনা করেছে হামাসের আল কাসাম ব্রিগেডস। এই অভিযানে কয়েকজন ইসরায়েলি সেনার নির্মূল এবং নতুন করে দখলদার সেনাদের বন্দী করার কথা জানিয়েছেন কাসামের মুখপাত্র আবু ওবায়দা। অভিযানের বর্ণনা দিয়ে মধ্যরাতে দেওয়া এক অডিও বার্তায় তিনি জানান, অভিযানের প্রথম পর্যায়ে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে একটি টানেলে ঢুকতে প্রলুব্ধ করেন। এরপর তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। একেবারে কাছাকাছি অবস্থান থেকে সেনাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধে জড়ান ফিলিস্তিনিরা। আবু ওবায়দা বলেন, এতে ইসরায়েলি বাহিনীর কয়েকজন নিহত এবং আহত হন। ঘটনাস্থলে সেনাদের আরেকটি ইউনিট আনা হলে প্রতিরোধ যোদ্ধারা তাদের বিরুদ্ধে বিস্ফোরক ব্যবহার করেন। বিস্ফোরকগুলো তাদের ওপর সরাসরি আঘাত হানে। কাসামের মুখপাত্র বলেন, ভয়াবহ ওই সংঘর্ষের পর হামাস যোদ্ধারা বিস্ফোরণ ঘটিয়ে টানেলটির মুখ বন্ধ করে দেন। সেখানে যেসব ইসরায়েলি সেনা ছিলেন তাদের সবাই কেউ নিহত, কেউ আহত, কেউ বন্দী হয়েছেন। তাদের কাছ থেকে সামরিক সরঞ্জামও জব্দ করেছেন আল কাসামের যোদ্ধারা। ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর কাসামের দুর্দান্ত অভিযানে এই ধরনের পূর্ণাঙ্গ বিবরণ আর দেখা যায়নি, যেখানে তাদের হাতে সেনারা নতুন করে বন্দী হয়েছেন। তবে অভিযানে কতজন সেনা নিহত কিংবা বন্দী হয়েছেন তা স্পষ্ট করেননি কাসামের মুখপাত্র। তিনি পরে অভিযানের আরও বিশদ বিবরণ প্রকাশ করা হবে বলে জানান এবং বলেন, প্রতিদিন শত্রুরা আমাদের জনগণ এবং মাতৃভূমির বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে। তাদের এই আগ্রাসনের উল্লেখযোগ্য মূল্য দিতে হবে এবং আল্লাহর সাহায্যে শত্রুদের এই মূল্য পরিশোধ অব্যাহত থাকবে। আবু ওবায়দা বলেন, বেইত হানুন থেকে রাফা পর্যন্ত প্রতিটি রাস্তা, পাড়া, শহর এবং শিবিরে আমরা ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় অবিচল রয়েছি এবং থাকব। আল কাসামের মিলিটারি মিডিয়া ইউনিট শনিবার এক ভিডিও প্রকাশ করেছে, যেখানে এক রক্তাক্ত ইসরায়েলি সেনাকে টানেলের ভেতরে টেনে নিয়ে যেতে দেখা যায়। ভিডিওতে কয়েকজন ইসরায়েলি সেনা থেকে কেড়ে নেওয়া অস্ত্র এবং বিভিন্ন সামগ্রী প্রদর্শন করেন তারা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলেছে, হামাসের পক্ষ থেকে ইসরায়েলি সেনা আটক করার খবর প্রচার হলে গাজাবাসী ফিলিস্তিনিদের পাশাপাশি পশ্চিম তীরের ফিলিস্তিনিরাও উল্লাস প্রকাশ করেন। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এক বিবৃতিতে এই ঘটনায় হামাসকে অভিনন্দন জানিয়েছে। এই অভিযান ছাড়াও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বেশ কিছু হামলা চালিয়েছেন কাসামের যোদ্ধারা। শনিবার তারা স্থানীয়ভাবে তৈরি আল ইয়াসিন ট্যান্ডেম আরপিজির মাধ্যমে 2টি ইসরায়েলি মার্কাভা 4 ট্যাঙ্কে আঘাত করেন। আল ঘোল স্নাইপার রাইফেল সজ্জিত একটি স্নাইপার ইউনিটের হাতে ক্যাম্পের উত্তর পশ্চিম অংশের আল কাসামিয়ার এক ইসরায়েলি সেনা নিহত হন। তাদের স্যাপার ইউনিট ক্যাম্পের একটি ভবনে ইসরায়েলি সেনাদের আসতে প্রলুব্ধ করে, যেখানে বোমার বিস্ফোরণ ঘটান। এতে ইসরায়েলের বিশেষ একটি ইউনিটের সদস্যরা নিহত এবং আহত হন। ব্রিগেডের যোদ্ধারা ক্যাম্পের 2টি আলাদা এলাকায় আরও 2টি মার্কাভা 4 ট্যাঙ্কে আঘাত করেন। এদিকে উপত্যকার দক্ষিণে রাফায় হামাসের যোদ্ধারা সালাউদ্দিন গেটে অবস্থান নেওয়া একটি ইসরায়েলি ট্যাঙ্কে আল ইয়াসিন চার্জ ছোড়েন। রাফার উত্তর পূর্বে ইসরায়েলি সেনা দল এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে 107mm রকেট হামলা করেন ইসলামিক জিহাদের আল কুদস ফোর্সের রকেট ইউনিট। তাদের মর্টার ইউনিট জাবালিয়ার আল কাসাসিবে ও ইসরায়েলি সেনাদলের ওপর বিপুল পরিমাণ 60mm শেল নিক্ষেপ করেন। এর পাশাপাশি নেতজারিম অক্ষের ইসরায়েলি সাপ্লাই রুটে হামলা চালায় কুদসের এই ইউনিট। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শনিবার ইসরায়েলের বিরুদ্ধে সিরিজ অভিযান পরিচালনা করেছে। গ্রুপটির পক্ষ থেকে জানানো হয়, দুপুর 12:15টার দিকে আল মার্জ সামরিক ঘাঁটির অবকাঠামোয় সুরক্ষিত একটি মার্কাভা ট্যাঙ্কে গাইডেড মিসাইলের মাধ্যমে আঘাত করা হয়। হামলায় ট্যাঙ্কটি পুরোপুরি ধ্বংস হয় এবং এতে থাকা ক্রু সদস্যরা নিহত এবং আহত হন। এর ঘণ্টাখানেক পর তারা গাইডেড মিসাইল ও আর্টিলারি শেলের মাধ্যমে জারিত ব্যারাকে হামলা চালান। এই হামলার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে বলে জানায় হিজবুল্লাহ।
বিকেল 4:15টায় অধিকৃত সেবা ফার্মের জেবদাইন সাইটে তাদের আর্টিলারি হামলাও সরাসরি আঘাত হানে। এদিন আল মানারা বসতিতে ইসরায়েলি সেনাদের অবস্থান করা একটি ভবনে রকেট অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করেন। এরপর ওই ভবনে দ্বিতীয়বারের মতো আঘাত করা হয়। সন্ধ্যায় অধিকৃত কফর শুবা হিলসের রুয়েসাত আল আলম সাইটে যথাযথ অস্ত্রের মাধ্যমে হিজবুল্লার চালানো হামলায় সেখানকার নজরদারি যন্ত্রপাতি ধ্বংস হয়ে যায়। এদিন মেতুলায় এবং শতুলা বসতিতে সেনাদের ব্যবহার করা 4টি ভবনেও হামলা করেন তারা। যথাযথ অস্ত্র ব্যবহার করে ভবনগুলোতে সরাসরি আঘাত করতে সক্ষম হন তারা। আল মার্জ ঘাঁটিতে একটি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে হামলার ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ। আলমাস মিসাইলের মাধ্যমে চালানো এই হামলা এপিসিতে সরাসরি আঘাত করে। হিজবুল্লাহর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। ইসরায়েলি চ্যানেল 12কে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি বাহিনীর কর্নেল মাইকেল মিলস্টেইন বলেছেন, এতদিনের সামরিক পদক্ষেপের পরেও গাজায় হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের দৃষ্টিভঙ্গি বদলায়নি। তার অবস্থানের পরিবর্তন ঘটেনি কিংবা সাম্প্রতিক সামরিক অভিযানগুলো তার কোনো ক্ষতি করতে পারেনি। মিলস্টেইন বলেন, 2টি সিদ্ধান্তে অটল রয়েছেন সিনওয়ার। প্রথমটি হল দক্ষিণাঞ্চল থেকে বাসিন্দাদের ঘরে প্রত্যাবর্তন এবং দ্বিতীয়টি হল গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার। ওই কর্নেল জানান, সিনওয়ারের মতে বাকি ইস্যুগুলো আলোচনা সাপেক্ষ। তিনি বলেন, রাফায় সামরিক অভিযানের পরেও লক্ষ্যের ওপর সিনওয়ার অটুট থাকা প্রমাণ করে যুদ্ধ শেষ হলেও হামাস সেখানে টিকে থাকবে, তাদের নির্মূল করা সম্ভব নয়। ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তরের সাবেক প্রেসিডেন্ট আহরন জেইবি ফারশাক চ্যানেলটিকে বলেন, যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য কি 8 মাস পরেও তা স্পষ্ট নয়। লক্ষ্যহীনভাবে যুদ্ধ করে সেনাবাহিনী জয় পাবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইসরায়েলি বাহিনী আরও 3 বন্দীর লাশ উদ্ধারের ঘোষণা দেওয়ার পরদিন বন্দীদের ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবে বিশাল বিক্ষোভ হয়েছে। কাপলান স্ট্রিটের বিক্ষোভে অবিলম্বে বন্দী বিনিময় চুক্তি এবং নতুন নির্বাচনের দাবি জানানো হয়। বিক্ষোভ হয়েছে সিজারিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের সামনেও। তাছাড়া দেশটির বেশ কয়েকটি জনবহুল সড়ক এবং সেতু অবরোধ করেন বিক্ষোভকারীরা। এই বিক্ষোভের আগে আল কাসাম ব্রিগেডস একটি ভিডিও প্রকাশ করে, যেখানে তাদের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবারগুলোকে সতর্ক করে বলা হয়, ইসরায়েল সরকারই বন্দীদের জীবনকে বিপজ্জনক অবস্থায় ফেলে দিয়েছে। ভিডিওতে বলা হয়, নেতানিয়াহুর নির্দেশে আপনাদের সেনাবাহিনী নিহত এবং আহত বন্দীদের সম্মানকে অবজ্ঞা করছে। সিনহুয়ার খবরে বলা হয়, গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির উদ্দেশ্যে মধ্যস্থতা আলোচনা আবার শুরু করতে চাচ্ছে ইসরায়েল। বিষয়টি জানেন এমন এক কর্মকর্তা ইসরায়েলের কান টিভিকে শনিবার বলেছেন, আগামী সপ্তাহে আলোচনা পুনরায় শুরু হতে পারে। খবরে বলা হয়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া শুক্রবার প্যারিসে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নসের সঙ্গে বৈঠকের পর আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে সম্মত হন। বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম বা নিজের জাতীয়তার পরিচয় দিতে অস্বীকার করেন ওই কর্মকর্তা। তবে হামাসের একটি সিনিয়র সূত্র ইসরায়েলি মিডিয়ার দাবি অস্বীকার করে আল মায়াদিনকে বলেছেন, চুক্তির বিষয়ে ইসরায়েল আন্তরিক নয়। আলোচনার কথা বলে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অব্যাহত বর্বরতার ন্যায্যতা প্রতিষ্ঠার চেষ্টায় ধূম্রজাল তৈরি করছে তেল আবিব। এদিকে ইসরায়েলের সঙ্গে নতুন করে যুদ্ধবিরতি আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন হামাস নেতা ওসামা হামদান। শনিবার আল জাজিরা আরাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গাজা থেকে যত দ্রুত সম্ভব ইসরায়েলি সেনাদের প্রত্যাহার এবং সকল ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে। হামদান জানান, চলতি মাসের প্রথম দিকে হামাস যুদ্ধবিরতির জন্য কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের দেওয়া একটি প্রস্তাবে রাজি হয়, কিন্তু ইসরায়েল ওই প্রস্তাবে দ্বিমত পোষণ করে। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে আমাদের নতুন করে আলোচনার দরকার নেই, কারণ হামাস আগেই যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছিল, যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। তাই এই আলোচনার অর্থ হল গাজায় আগ্রাসন চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে আরও সময় দেওয়া। ইসরায়েল হামাসকে যে নতুন প্রস্তাব দিয়েছিল তাতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পরিবর্তে কয়েক মাসের অস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়, কিন্তু হামাস সাময়িক কোনো যুদ্ধবিরতি প্রস্তাব মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। নিউ আরবের খবরে বলা হয়, রাফা শহরে হামলা বন্ধ করতে আন্তর্জাতিক আদালত যেই নির্দেশ দিয়েছে তা না মানার কারণে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের স্পেশাল রিপোর্টার ফ্রান্সিসকো আলবানেস। ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শনিবার তিনি এই আহ্বান জানান।
শুক্রবার রাফায় ইসরায়েলকে হামলা বন্ধ করার নির্দেশ দেয় আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে। দক্ষিণ আফ্রিকার করা মামলার পর এই আদেশ দেয় হেগ ভিত্তিক জাতিসংঘের এই শীর্ষ আদালত। আলবানিস জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সমাজ কার্যকর ব্যবস্থা না নিলে ইসরায়েল কোনোভাবে এই মাতলামি এবং নৃশংসতা বন্ধ করবে না। কাজেই ইসরায়েলের ওপর অবশ্যই নিষেধাজ্ঞা দিতে হবে। দেশটিতে অস্ত্র আমদানিও নিষিদ্ধ করতে হবে। সেই সঙ্গে তেল আবিবের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। রয়টার্সের খবরে বলা হয়, স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রবেস গাজায় ইসরায়েলের আগ্রাসনকে প্রকৃত গণহত্যা বলে অভিহিত করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রবেস বলেন, গাজায় যা ঘটছে তা প্রকৃত গণহত্যা এবং আমরা তাকে কোনোভাবেই উপেক্ষা করতে পারি না। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে স্পেন সম্প্রতি যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তা ইসরায়েল বিরোধী কোনো পদক্ষেপ নয়, বরং অবরুদ্ধ এলাকায় চলমান সংঘাতের অবসান ঘটানোর পরিকল্পনা থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল এসব দেশ থেকে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রদূত ডেকে পাঠায় এবং তারা স্পেনের রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকি দেয়। আল জাজিরা বলেছে, আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করে রাফায় হামলা অব্যাহত রাখায় ইসরায়েলের বিরুদ্ধে সরব হচ্ছেন বিশ্ব নেতারা। শনিবার হামলায় আরও 58 ফিলিস্তিনি নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 7 অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর এই পর্যন্ত 35,903 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।